তো আপনি মান্না ভাইয়ের সাথে তো আপনার অনেক স্মৃতি আছে, তাই না? অনেক স্মৃতি আছে, যেটা বলে বোঝানো যাবে না। কিছু স্মৃতি যদি বলতেন। মান্না ভাই তো বাংলাদেশের একজন সুপারস্টার, যার হাজারো ভক্ত আছে বাংলাদেশে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই যে মান্না ভাই যে এত ভক্ত সেটা মরার পরে বোঝা গেছে, যে ঠিক আছে যে তার কি পরিমাণ ভক্ত ছিল। ঠিক আচ্ছা। আছে, মানুষ কয় না যে মরলে পরে মূল্য দেয়, থাকতে মূল্য দেয় না। তো সেটা হয়েছে আমাদের দেশের স্টার, যেমন স্টার আছে, মানুষগুলো আছে, মরার পরে বলে হায় রে খুব ভালো লোক ছিল। কিন্তু মরার আগে যদি এই সুযোগটা, এই তাকে হেল্প করা হতো বা এই ধরনের এই করতো, তাহলে সে জীবদ্দশায় থেকে অনেক কিছু উপভোগ করে যেতে পারতো এবং ভালো কিছু করে যেতে পারতো। তো মান্না ভাইয়ের সাথে একটা কথা আমি শেয়ার করি, সেটা হলো এই মনের সাথে যুদ্ধ, যে ছবিটা যখন মান্না ভাই গল্প লিখে তখন সে পরিবাগের বাড়িতে থাকে। তো আমার স্পষ্ট মনে আছে সবে বরাতের রাত্রে, আমি তখন মহাখালীতে থাকি। তো মনির ভাই আমার বাসায় আসছে সবে বরাতের রাত্রে, বেসিক্যালি তো মাংস, হালুয়া, রুটি এগুলোই সব খাওয়া দাওয়া হয় সবাই। তো আমার বাসাও হালুয়া, রুটি, মাংস এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো মনির ভাই আসতো, আইসা দুই ভাই খাওয়া দাওয়া করে বলে যে নামাজ পড়বো কোথায়। তা বলো নামাজ পড়বো আমাদের নাবিস্কুতে রহিম মেটাল সবচেয়ে বড় জামে মসজিদে, বায়তুল মোকাররমের পরে সবচেয়ে বড় জামাত হয়, বলে আমরা ওখানে নামাজ পড়বো। তো দুই ভাই বায়তুল মোকাররম না গিয়ে আমরা রহিম মেটালে আসছি। আইসা রাত্র 12টা পর্যন্ত আমরা নামাজ পড়বো এই ধরনের একটা চিন্তা করছি। মান্না ভাই সহ? না, মান্না ভাই ছিল না, মান্না ভাই তখন রাত 12টা পর্যন্ত আমি এখানে নামাজ পড়বো, এরপর মাজারে যাব। ঠিক আছে, মিরপুর মাজারে, শাহ আলীর মাজারে যাব, ওখানে ফজরের নামাজ পড়ে আমরা বাড়িতে ফিরবো, এরকম একটা ধারণা ছিল। তো 11টার দিকে মান্না ভাই ফোন দিছে মনিরে। মনির কই তুই? বলে ভাই আমি তো মসজিদ নামাজ পড়ি। বেটা তাড়াতাড়ি আয়, নামাজ নফল নামাজ, ফরজ না তুই নামাজ পড়ি? না ভাই ফরজও পড়ি নফলও পড়ি। ঠিক আছে, তোর নামাজটা অল্প শেষ কর, শেষ করে একটু কাজ আছে। পরে আমরা নামাজটা শেষ করে পরিবাগের বাড়িতে গেলাম। যায়া দেখি যে মান্না ভাই তখন উত্তরা থেকে বাড়ি করছে, কিন্তু মালামাল সব ওখানে নিয়ে গেছে শিফট করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে উনি যে ফ্লোর, যে নিচে একটা ওই যে ম্যাট বিছানো, সেই ম্যাটের উপরে খালি 3টে বালিশ, ফ্যানও নাই, ফ্যান ট্যান সব খুলে নিয়ে গেছে। সেই গরমের ভিতরে, রাতের ভিতরে বৈশা আহমেদ নাসির ভাই, তারপর আরো সে ক্যামেরাম্যান নিয়ে সবাই বৈশা সে গল্প স্ক্রিপ্ট সিটিং দিতে আছে। ঠিক আছে, যে আমি এই শটটা এইভাবে এটা হবে, এই গল্পটা এইভাবে হবে, এইভাবে কোথায় শুটিং করবো, কে টোটাল প্ল্যানিং। এটা হলো মনের সাথে যুদ্ধ সিনেমার কাহিনী। যুদ্ধ যে ছবিটা যখন আচ্ছা। তখন কি করলো যে আমি সিঁড়ির ওখানে বসতাম, কয়েকবারে বসতাম। বসার পর এর আগে কিন্তু 2 বছর আমি আসছি, গেছি, দেখছি তার সাথে। ঠিক আছে, কিন্তু যখন কাজ করব তখন ওই যে মনের সাথে যুদ্ধ, তখন আমাকে বসলো। তার বাসা থেকে মান্না ভাই বাসা থেকে শেলি ভাবি তখন গাজরের হালুয়া, তারপর আপেলের হালুয়া, তারপর মুরগির মাংস, গরুর মাংস, তারপর রুটি পিঠা, এরকম অনেকগুলো বাড়ি ভরে পাঠাইছে। সেগুলো আমরা ওখানে বসে সে নিজের হাতে বন্ধ করে দিল, আমরা খাইলাম। তারপর সেই গল্প নিয়ে তখন ডিসকাস হলো। তো রাত 4টা বাজে, তখন বললো যে এখন শেষ আজকের মতো, আমি এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, তো তোমরা যাও, বাকি নামাজটা পড়ে তারপর তোমরা বাসায় যাও। তো ওখান থেকে আবার আমরা চলে গেছি সেই শাহ আলীর মাজার। শাহ আলীর মাজারে দিয়ে আমরা সব ফজরের নামাজ পড়ে তারপর বাসায় গেছি। এই ছিল মানে মান্না ভাইয়ের সাথে স্মৃতি। তারপর এরপর আরো অনেক আছে, মনের সাথে যুদ্ধ ছবি করতে অনেক স্মৃতি আছে। যাই হোক, সেটা না হয় অন্য একদিন বলবো। ঠিক আছে, তো এখন বিষয় যেটা হলো, আপনি মান্না ভাইয়ের সাথে দিব অনেক স্মৃতি আছে, এগুলো আমরা পরে শুনবো। এখন শেষ মান্না ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছিল কোন জায়গায় বলতে পারবেন? শেষ মান্না ভাইয়ের সাথে দেখা হয়েছে ওই যে ইউনাইটেড হাসপাতালে। আপনি দেখতে গিয়েছিলেন যখন সে? তখন যাই দিলাম যে ডেট, তখন 2টা লোক এই পাশে ছিল, ছুটে আসছিল। মনির ভাই মনিরের সাথে ছিল, আমি ছিলাম, তারপর মান্না ভাই আরেকটা মেকআপ ম্যান ছিল মান্নান ভাই, উনি ওই ছবি প্রযোজক ছিল, উনি ছিল। ঠিক আছে, এরপর আস্তে আস্তে অনেক লোকজন আসছে, তারপর তো তার